আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট চ্যানেল। তো আজকে আমরা পড়ব ইতিহাস ক্লাস 10-এর ইতিহাসে আধুনিক ভারত ও পরিবেশ, সত্যরঞ্জন মালের লেখা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট রয়েছে 8টি অধ্যায়। তার মধ্যে আমরা পড়ব প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা। প্রথমেই তোমাদের বলে রাখি, ইতিহাস হলো মানব জীবনের আদিকথা। তো আজকে আমরা পড়ব কিভাবে সেই আদিকথা থেকে আধুনিক ইতিহাস আসে। তো আধুনিক ইতিহাস চর্চায় কি রয়েছে না, সমাজের সকল স্তরের মানুষ ও তাদের জীবনের কথা স্থানলাভ করেছে। এই ধারায় মানব জীবনের সমস্ত দিক, সৃষ্টিশীল মানসিকতা, নিচুতলা থেকে ওপর দিকে মানব সমাজের ইতিহাস চর্চা চলেছে। ইতিহাস হয়ে উঠেছে সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক বিষয়ের ইতিহাস বা সামগ্রিক ইতিহাস, যা ইংলিশে বলা হয় টোটাল হিস্টোরি। মূলত আধুনিক ইতিহাস চর্চায় সর্বশ্রেণীর শাখার মানুষের কথা বলা হয়েছে, সকল স্তরের মানুষের কথা বলা হয়েছে, তাই একে সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি বলা হয়। দেখো, এখানে রয়েছে নতুন সামাজিক ইতিহাস। ইতিহাস চর্চা ও চর্চার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক ইতিহাস। এই যে এখানে রয়েছে, ইতিহাসের ক্ষেত্রে শুধু রাজা মহারাজা, অভিজাত বর্গ সহ উচ্চ বর্গের ইতিহাসের ওপর গুরুত্ব দেওয়া হতো, কিন্তু 20 শতকে এই ভাবনা চিন্তায় আসায় পরিবর্তন। 20 শতকের পর এই ভাবনা চিন্তায় পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? প্রথমে ইতিহাসে কি হতো না, শুধু মহারাজা, রাজা, সম্রাটদের কথা বলা হতো, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হতো, তাদের সঙ্গে প্রজাদের কেমন ব্যবহার সেগুলোকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু 20 শতকের পর এই ভাবনা চিন্তা পরিবর্তন হয়। 20 শতকের পর নতুন সামাজিক ইতিহাসে সমাজের সংখ্যাগরিষ্ঠ, অবহেলিত, অনালোকিত, অন্তর্য, নিম্নবিত্ত, দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজে সর্বস্তরের মানুষকে নিয়ে লেখা এই ইতিহাস নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। নতুন সামাজিক ইতিহাসে কি হয় না, সমাজের সংখ্যাগরিষ্ঠ, অবহেলিত, অনালোকিত, দরিদ্র, নিম্নবিত্ত জনগোষ্ঠীর মানুষকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে লেখা এই ইতিহাস নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। তারপর এখানে দেখে রাখতে পারো, নতুন সামাজিক ইতিহাস কবে থেকে শুরু হয়েছিল না, 20 শতকের পর থেকে বা 20 শতক থেকে। তারপর দেখবে 20 শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 1960 থেকে 1970-এর দশকে ইউরোপ ও আমেরিকায় নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে, যার মূল কথা ছিল সমাজ ও সমষ্টির কথা। তো এখানে আর বেশি কিছু সেরকম নেই। এখানে ইতিহাসের গতি প্রকৃতি পরিবর্তনের ক্ষেত্রে ও অর্থনৈতিক কারণকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এমন এক গ্রন্থ, অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার নাম হচ্ছে রজনী পাম দত্তের লেখা ইন্ডিয়া টুডে। তারপর এখানে তেমন কিছু নেই, তোমরা দেখে রাখতে পারো এখানে যে সামাজিক ইতিহাস চর্চার যে সব গ্রন্থ এসেছে, তারা কারা লিখেছেন, এসবগুলো একটু দেখে রাখবে। আর পত্রিকা, তারপরে তাদের পত্রিকাগুলো কত সালে লেখা হয়েছিল বা কত সালে ছাপানো হয়েছিল, এগুলো। তারপরে আসি আমরা খেলার ইতিহাসে। প্রাচীনকাল থেকে খেলাধুলা শরীরচর্চা ও বিনোদনের মধ্যম রূপে প্রচলিত। খেলার মাধ্যমে জাতির আত্মপরিচয় ঘটে এবং পারস্পরিক ঐক্যবোধ সৃষ্টি হয়। বিভিন্ন দেশের বিভিন্ন খেলা, যেমন প্রাচীনতম খেলা আফ্রিকায়, যার নাম হলো মানাকালা খেলা, এবং ইংল্যান্ডে ফুটবল ও 22 গজের খেলা ক্রিকেট। ডিম্বাকৃতির ফুটবল, রাগবি, পোলো খেলা প্রভৃতির উৎপত্তি ঘটে। এছাড়া অন্যান্য প্রচলিত খেলাগুলি হলো হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দৌড়, কুস্তি, সাঁতার প্রতিযোগিতা প্রভৃতি। যেমন এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। ভারতীয় জাতীয় খেলা হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে।
তিনি 1936 খ্রিস্টাব্দে বার্লিন অলিম্পিকে জয়লাভ করেন। তারপর এখানে রয়েছে ব্রিটিশ সরকারের বর্ণবৈষম্যের প্রতিবাদে কোচবিহারের মহারাজা কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন এবং 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করেন। এখানে রয়েছে, তোমরা দেখতেই পারো, মোহনবাগান ক্লাব। তারপর এখানে রয়েছে ভারতের ফুটবলের জনক ও প্রথম ওভারহেড বলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপর এখানে রয়েছে গোবর গুহ নামে পরিচিত ছিলেন কারা? যতীন্দ্র প্রসাদ গুহ ও ফণীন্দ্র গুহ। তারপর এখানে দৌড় কৃতিত্বে স্বাক্ষর রাখেন উড়ন্ত শিখ মিলখা সিং। তারপর এখানে খেলা নিয়ে কয়েকটি গ্রন্থ রচনা করা হয়েছে, এই গ্রন্থগুলো একটু দেখে নেবে। দেখো, তারপরে আসা যাক খাদ্য অভ্যাসের ইতিহাসে। মানব জীবনে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ উপাদান হলো তার খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের ধারাবাহিক বিবর্তন ও পরিবর্তন মানব সভ্যতার ইতিহাসের পরিচয়বাহী। অর্থাৎ খাদ্য যেহেতু আমাদের নিত্য জীবনের প্রয়োজনীয় জিনিস, সেহেতু মানব সভ্যতার ইতিহাসের পাতায় খাদ্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানব সমাজের পরিবর্তন ঘটেছে যেমন ধীরে ধীরে, তেমনি খাদ্যের পরিবর্তনও ধীরে ধীরেই ঘটেছে। আদিম খাদ্য সংগ্রাহক মানুষ ক্রমে ক্রমে কি হয়ে উঠল? খাদ্য উৎপাদকে পরিণত হলো। অর্থাৎ প্রথমে আদিম মানুষ কি করতো না, তারা গাছ থেকে ফলমূল সংগ্রহ করত, পশুকে মেরে তার কাঁচা মাংস খেত। তারপর ক্রমে ক্রমে আদিম মানুষ শিখল যে আগুনের ব্যবহারের ফলে তারা কাঁচা মাংসকে পুড়িয়ে তারপর রান্না করে খেতে শিখলো। তারপর তারা উৎপাদন করতে শিখলো শাকসবজি। তারপর তারা সেই উৎপাদনকৃত জিনিসগুলো খেতে লাগলো। ধীরে ধীরে এই স্তরকে বা ধীরে ধীরে এই ক্রমকে খাদ্য অভ্যাসের ইতিহাসের পাতায় তুলে ধরা হয়েছে। নানান দেশে নানান ধরনের খাবার, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন জলবায়ুর কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। আবহাওয়ার চেঞ্জের কারণেও কিন্তু অনেক মানুষ অনেক ধরনের খাবার খেয়ে থাকে। তারপর বিভিন্ন দেশের মানুষ যখন অন্যান্য দেশে যায়, তাদের সংস্কৃতিও কিন্তু সেই দেশের সংস্কৃতির সঙ্গে মিশে যায়। যেমন ভারতীয়রা আলু কাঁচা লঙ্কা খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। আবার পর্তুগিজদের প্রভাবে হুগলি জেলায় মিষ্টি তৈরিতে দুধ কাটানো ছানার ব্যবহার শুরু হয়। তারপর ইংরেজ শাসনের পরে ভারতীয়দের একটি অংশ চা, কফি, সিগারেট, মদ ইত্যাদিতে অভ্যস্ত হয়। খাদ্য অভ্যাস শুধু আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চিন্তাভাবনা নয়, খাদ্য অভ্যাস মানুষের সংস্কৃতিকেও প্রভাবিত করে। এখানে খাদ্য প্রণালী সম্পর্কিত কিছু গ্রন্থ রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তেমন কঠিন নয় এগুলো কিছুই, এখান থেকে খুব বেশি একটা বা দুটো কোয়েশ্চেন এসে থাকে। তারপর আমরা পড়ব শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাসের মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র। প্রাচীনকাল থেকেই মানুষ শিল্পচর্চার সঙ্গে বিশেষভাবে জড়িত। তো চলো দেখা যাক শিল্পচর্চার মধ্যে কি রয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সঙ্গীত। সঙ্গীত কি না, সঙ্গীত হলো মানুষের মনের ভাব, যেটা সে সুর এবং গানের মাধ্যমে তুলে ধরে। সেটা দুঃখও হতে পারে এবং আনন্দও হতে পারে। এক কথায় মনের আনন্দ, দুঃখ, বেদনা যেই সুরের বা যেই গানের মাধ্যমে, যেই কথার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সঙ্গীত বলে। প্রাচীন ভারতের যে সঙ্গীতের উৎস ছিল সেটা কিন্তু ছিল সামবেদ। ধীরে ধীরে রাজারাও কিন্তু সঙ্গীত প্রেমী হয়ে উঠল এবং রাজদরবারেও জনপ্রিয় হয়ে উঠল সঙ্গীত। সঙ্গীত কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন জাতীয়তাবাদের সঙ্গীত এবং দেশপ্রেমের জন্য যে সঙ্গীতগুলো করা হয়। তোমরা এখানে দেখতে রাখতে পারো অনেক সঙ্গীত শিল্পীদের নাম রয়েছে এবং তাদের জনপ্রিয় সঙ্গীত শিল্প এখানে রয়েছে। তারা বিশেষ বিশেষ সঙ্গীতে পারদর্শী ছিলেন। তো এখানে রয়েছে, যেমন দেখো, এখানে রয়েছে আমির খসরু ছিলেন কাওয়ালির জনক, গোলাম নবী ছিলেন টপ্পা ও বড়ে গোলাম আলী ছিলেন ঠুংরি প্রবর্তক। এগুলো তোমরা একটু দেখে রাখবে। চলো তারপরে আসি আমরা নৃত্য। নৃত্য কি? নৃত্যকলা হলো
মানব সংস্কৃতির একটি বৈশিষ্ট্য, যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের। যেমন এখানে রয়েছে পূর্ব ভারতের ছৌ ঝুমুর নাচ, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরালার কথাকলি, এগুলো একটু দেখে রাখবে, সেরকম ইম্পর্টেন্ট নয় এগুলো। তারপর এখানে রয়েছে যেমন কয়েকটি গ্রন্থের নাম রয়েছে যেগুলো এই নৃত্যের ওপরে রচনা হয়েছে, তো এগুলো একটু দেখে রাখবে। তারপরে আমরা পড়ব নাটক। দেখো, নাটক হলো সমাজের দর্পণ, অর্থাৎ নাটক হলো সমাজের আয়না। এখানে মঞ্চের মধ্যে দেখানো হয় যে দেশপ্রেম, মানুষের দুঃখ, আনন্দ, এগুলোকে প্রকাশ করা হয় এই মঞ্চের মাধ্যমে, এটাকেই নাটক বলা হয়। এখানে অনেক ধরনের নাটকের নাম আছে, গণনাট্য, গীতিনাট্য, এসব আছে। এইগুলো এত ইম্পর্টেন্ট নয়, তবুও একবার বলে রাখা ভালো। এটা একটু দেখে রাখবে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাস করে? ভাইসরয় লর্ড নর্থ ব্রুক। কত সালে পাস করে? 1876 খ্রিস্টাব্দে এই আইন পাস করে। কিছু নাটকের লেখকের নাম দেখে রাখবে, যেমন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র। তারপর নাটকের ইতিহাস চর্চার ওপর লেখা কিছু গ্রন্থগুলো দেখে রাখবে। তারপর এখানে দেখে রাখবে এই নাটক কত খ্রিস্টাব্দে কারা কারা কখন করেছিল। এখানে যেমন রয়েছে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর থেকে নাটক ও যাত্রায় দেশত্ববোধের জাগরণ দেখা যায়। তারপর এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নৌবিদ্রোহ প্রভৃতি, এগুলো হচ্ছে নাটক। এখানে কয়েকটি কলকাতার উল্লেখযোগ্য নাটকের স্থানের কথা বলা হয়েছে, এগুলো দেখে রাখবে, সেরকম ইম্পর্টেন্ট নয় এগুলো, ঠিক আছে। তারপরে আমরা পড়বো চলচ্চিত্র। নাটক এবং চলচ্চিত্র কিছুটা একই। ধরতে গেলে চলচ্চিত্র বা সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, সমাজ জীবনেরও দর্পণ। চলচ্চিত্রের মাধ্যমে জীবনের সত্য ঘটনা ও বাস্তবতাকে তুলে ধরা হয়। প্রথম চলচ্চিত্র ছিল দাদাভাই ফালকের পরিচালনায় 1913 খ্রিস্টাব্দে ভারতের প্রথম নির্বাক ছবি ছিল রাজা হরিশ্চন্দ্র। এরকম আরও যে রয়েছে, এখানে বাংলার প্রথম নির্বাক ছবি, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। এবং চলচ্চিত্রের বিষয়ক গ্রন্থগুলির মধ্যে এগুলো ঋত্বিক ঘটকের চলচ্চিত্র, এগুলো সব একটু দেখে রাখবে, সত্যজিৎ রায়ের। হ্যাঁ, শিল্পচর্চা কেবল মানুষের বিনোদনের মাধ্যম নয়, মানুষের বাস্তব অভিজ্ঞতা ও কল্পনার মিছিলে তৈরি, অর্থাৎ নয়, মানুষের বাস্তবতা, সত্য ঘটনা, অভিজ্ঞতাকে তুলে ধরা বা দৈনন্দিন আমাদের অভিজ্ঞতা, তা থেকেই আমাদের শিল্পচর্চার ইতিহাস রচিত হয়েছে। তারপর আমরা পড়ব যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীনকালে চাকার আবিষ্কার থেকে বর্তমান যুগে ইন্টারনেট ব্যবস্থার প্রসার পর্যন্ত এই প্রক্রিয়া চলে এলেও 1960-এর দশকে এটি ইতিহাসের অঙ্গ হয়ে ওঠে। যানবাহন বলতে এখানে 3টি যানবাহনের কথা উল্লেখ করা আছে, যেগুলো হলো জল, স্থল, আকাশপথের যান। এবং যোগাযোগ বলতে টেলিগ্রাফ, টেলিফোন, বেতার, দূরদর্শন, ইন্টারনেট, ফ্যাক্স, চিঠিপত্র, মোবাইল ফোন, এগুলোকে বলা হয়েছে। তারপরে তোমরা দেখো এখানে রয়েছে যে কত সালে কে কী জিনিস আবিষ্কার করেছিল। যেমন 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছিল। তারপরে এরকম অনেকজন অনেক কিছু আবিষ্কার করেছিল, অনেক বিজ্ঞানীরা, তো এগুলো একটু দেখে রাখবে। তারপরে চলে যাব আমরা দৃশ্যশিল্পের ইতিহাসে। দৃশ্যশিল্পের ইতিহাসে কী কী রয়েছে? আঁকা ছবি এবং ফটোগ্রাফি। আঁকা ছবি হলো কোনো শিল্প রং তুলির সাহায্যে যেই ছবিগুলো আঁকেন তাকে বলা হয় আঁকা ছবি, এবং ক্যামেরার সাহায্যে যেই দৃশ্যের ছবি তোলা হয় তাকে বলা হয় ফটোগ্রাফি। তো এগুলোর মধ্যে কোনো নির্ভেজাল, নিরপেক্ষ থাকে না, তাই এগুলো হচ্ছে ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আঁকা ছবি কি? প্রাচীনকালের মানুষরা কী করতো? পাহাড়ের গায়ে, দেওয়ালে সব ছবি এঁকে রাখতো, ঠিক আছে। সেগুলো হলো ইতিহাস শিল্পের একটি সূচনা। এই দৃশ্যশিল্পের যে কিছু ছবি আছে, সেই ছবির কথা উল্লেখ করা হচ্ছে। যেমন 15 শতকে লিওনার্দো দা ভিঞ্চি হলো একটি ওয়ার্ল্ড ফেমাস একটি চিত্রশিল্প, যেটা ছবি আঁকা হয়েছিল। তোমরা ভীমবেটকাই গুহায় যদি ঘুরতে যাও দেখবে সেখানেও অনেক প্রাগৈতিহাসিক চিত্র আঁকা আছে। তারপর বাংলায় অনেক চিত্রশিল্পী আছে, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, গগেন্দ্রনাথ, এনাদেরও অনেক আঁকা ছবি খ্যাতি লাভ করেছে। তাই চিত্রকলাকেও ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়। আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান কি? ফটোগ্রাফের ব্যবহার। তো সম্ভবত 1840 খ্রিস্টাব্দে ভারতে ফটোগ্রাফির সূচনা হয়েছিল। বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়েছিল 1844 খ্রিস্টাব্দ থেকে। আঁকা ছবির মাধ্যমে যে সকল ইতিহাসবিদ ঐতিহাসিক তথ্য তুলে রাখে তাদেরকে বলা হয় শিল্প ইতিহাসবিদ। তারপরে যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গ চিত্রকলা নামে একটি বিশেষ ধারার প্রচলন করেছিলেন। তারপর আসি ফটোগ্রাফিতে। ফটোগ্রাফি হলো ক্যামেরার সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তুর বিষয়কে তুলে ধরা। শুধু কোনো দৃশ্য নয়, এটি কিন্তু তথ্যেরও কিন্তু অনেক কাজে লাগে।
ফটোগ্রাফি থেকে কিন্তু শুধু প্রাক ঐতিহাসিক দৃশ্যই নয়, অনেক তথ্যও জানা যায়। যেমন এখানে হেমেন্দ্রনাথ বোসের তোলা ফটোগ্রাফ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়। সেরকমই অনেক ফটোগ্রাফ থেকে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। তারপরে তোমরা দেখো 1839 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট ক্যামেরা আবিষ্কার করেন, তারপর তিনি ফটোগ্রাফিতে জনপ্রিয় হয়ে ওঠেন। তারপর এখানে ফটোগ্রাফি চর্চার অনেক পরিবর্তনের কথা বলা হয়েছে। তারপর এখানে দেখো, এখানে ফটোগ্রাফির গবেষণামূলক গ্রন্থ রচনা করা হয়েছে। তারপরে ফটোগ্রাফি সম্পর্কে উল্লেখযোগ্য বাংলায় একটা গ্রন্থ রচনা হয়েছিল, সিদ্ধার্থ ঘোষের ছবি তোলা বাঙালির ফটোগ্রাফি, 1919 খ্রিস্টাব্দে। তারপরে এলো স্থাপত্যের ইতিহাস। আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ প্রাচীনকাল থেকে কিন্তু এই স্থাপত্যের ইতিহাসের সূত্রপাত ঘটেছিল, কিন্তু ইউরোপের নবজাগরণের ফলে ভারতে 19 শতক এবং 20 শতকের পর এই চর্চা শুরু হয়। স্থাপত্য হলো সেই যুগের সামাজিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক বিষয়ের দৃষ্টিভঙ্গি। তারপর এখানে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ স্থাপত্যগুলোর কথা বলা হয়েছে, যেমন এখানে রয়েছে চীনের প্রাচীর, মিশরের পিরামিড। তারপর এখানে দেখো ভারতের রাজমহল, অনেক ধরনের কথা এখানে বলা হয়েছে। অনেক দেশের অনেক রাজ্যের অনেক দেশের এখানে স্থাপত্যের কথা বলা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি প্যালেস রাজ্য এবং অনেক দেশের স্থাপত্য নির্মাণের কথা এবং স্থাপত্যগুলোর কথা এখানে বলা হয়েছে। 1901 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধরূপে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করা হয়। অনেক ধরনের কলকাতায় যেমন অনেক ধরনের। তারপরে এখানে 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পর সেখানে ভারতীয় পাশ্চাত্যের ধ্রুপদী মিলনে তৈরি হয় বড়লাটের বাংলো। হ্যাঁ, কত কি। তারপর এখানে তোমরা দেখো কত খ্রিস্টাব্দে কখন কোন স্থাপত্য নির্মাণ হয়েছিল এবং কারা কারা এই স্থাপত্য করেছিল। এখানে স্ট্যাচুগুলোকেও কিন্তু স্থাপত্য বলা হয়। এখানে দেখো স্থাপত্যের গুরুত্ব, স্থাপত্যের ইতিহাস চর্চার গুরুত্ব। স্থাপত্যের ইতিহাস চর্চা আমাদের যেমন সংশ্লিষ্ট স্থাপত্য নিদর্শনের ইতিহাস সম্পর্কে অবহিত করে, তেমনি সমকালীন আর্থসামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস জানতেও কিন্তু আমাদের সাহায্য করে। অর্থাৎ স্থাপত্য শুধু নিদর্শনই নয়, স্থাপত্য হলো সমকালীন সেই যুগের আর্থসামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস জানতেও কিন্তু আমাদের সাহায্য করে। তারপর আমরা পড়ব স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস অনেক সোজা, যেমন কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী মানুষের চারপাশের ইতিহাসকেই কিন্তু স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস বলা হয়। প্রত্যেকটি ভৌগোলিক স্থানের কিন্তু একটি স্থানীয় ইতিহাস রয়েছে। সেই স্থানের পুরনো দিনের যে মানুষরা সেই স্থানের জন্য যে বলিদান, যে আত্মত্যাগ এবং যে আত্মদান করেছিল, সেটাই কিন্তু সেই স্থানের স্থানীয় ইতিহাস। 19 শতকে প্রথমে ইংল্যান্ডে, পরে ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং আমাদের ভারতে এই স্থানীয় ইতিহাসের চর্চা শুরু হয়। কলহনের রাজতরঙ্গিনী এই গ্রন্থটি আমাদের ভারতের আঞ্চলিক ঐতিহাসিক গ্রন্থের মধ্যে প্রথম গ্রন্থ ছিল। তারপর এখানে দেখে রাখবে অনেক পণ্ডিতগণ স্থানীয় ইতিহাস রচনা এই গ্রন্থগুলো লিখেছেন, এগুলো দেখবে একটু। জাতীয় ইতিহাসের ক্ষেত্রে স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম, এতে গ্রাম জনপদের ইতিহাসও গড়ে উঠেছে। স্থানীয় ইতিহাস শুধু সেখানকার একটা স্থানের ইতিহাস বোঝায় না, সেখানকার মানুষের যে সামাজিক ঐক্যবদ্ধতা, পারস্পরিক ঐক্যবদ্ধতা এবং তাদের জীবনযাপনের আধারকেও কিন্তু তুলে ধরে। চলো তারপরে আমরা পড়বো শহরের ইতিহাস। প্রাচীনকাল থেকেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে শহরের উদ্ভব ঘটেছে, অর্থাৎ প্রাচীনকাল থেকে কিন্তু মানুষের চিন্তাধারা উন্নত হতে হতে আমরা এই ডিজিটাল বর্তমানে এসে পৌঁছেছি। শহরের ইতিহাস হলো শহরের উদ্ভব, ক্রমবিকাশ, বিস্তার এবং অবক্ষয় ও পতন সম্পর্কিত ইতিহাস। 1970-এর দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিফেন থার্নস্টেনের কর্তৃক শহরের ইতিহাস চর্চা সম্পর্কিত ধারাটি বিকাশ ঘটে। বিভিন্ন দেশ সহ ভারতেও এই ইতিহাস চর্চা চলেছে। এই শহরের ইতিহাস চর্চায় উঠে এসেছে 19 ও 20 শতকের শহরের বাণিজ্য, শিল্প, সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের কথা। তারপর তোমরা দেখে রাখবে কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন শহরের নাম, যেমন হরপ্পা এবং মহেঞ্জোদারো, লোথাল, এগুলো। এখানে গুরুত্বই বলেছে যে শহর যেহেতু ভারতীয় জাতীয়তাবাদের শিকড় ছিল, তাই সামগ্রিক ইতিহাস চর্চার ক্ষেত্রে শহরের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রয়েছে সামরিক ইতিহাস। সামরিক ইতিহাস হলো একটি যুদ্ধ সম্পর্কিত ইতিহাস। এই ইতিহাস চর্চায় কী রয়েছে? যুদ্ধ, তারপর সেনাবাহিনী, তাদের কেমন ব্যবস্থা ছিল, সেনাবাহিনীর পুরো কাঠামো, তাদের অস্ত্রশস্ত্র কেমন ছিল, তাদের হাতিয়ার কী কী ছিল, তারপর তারা কোন যুদ্ধ করেছিল, এগুলো সব এখানে আছে। থুকিডিডিস পোলেবনেসীয় যুদ্ধ গ্রন্থে সামরিক ইতিহাস রচনা করেছেন গ্রিক ঐতিহাসিক। তারপর অনেক গ্রন্থ রচনা হয়েছে যুদ্ধ সম্পর্কিত। মধ্যযুগে কী ব্যবহার করা হতো যুদ্ধের জন্য? না কামান, বারুদ প্রভৃতি ব্যবহার করা হতো। তারপর আধুনিক যুগে কী ব্যবহার করা হতো? দেখো, আধুনিক যুগে ব্যবহার করা হতো বিমান, সাঁজোয়া গাড়ি। অর্থাৎ মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের যে পরিবর্তন ঘটেছে তাকেই কিন্তু এই
নতুন সামরিক ইতিহাস চর্চায় তুলে ধরা হয়েছে। ভারতে সামরিক বাহিনী গড়ে তোলার পথ প্রদর্শক ছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর ধীরে ধীরে এই সামরিক ব্যবস্থার উন্নতি হতে শুরু করে। 1795 খ্রিস্টাব্দের পর প্রচুর সেনাবাহিনী গড়ে ওঠে বা সামরিক বাহিনী গড়ে ওঠে। তো এখানে সেগুলো বলা হয়েছে কত খ্রিস্টাব্দে কোন সেনাবাহিনী বা কোন সামরিক বাহিনী গড়ে ওঠে সেগুলোর নাম এখানে দিয়েছে, তোমরা একটু দেখবে। আচ্ছা, সামরিক ইতিহাসে যে গ্রন্থ রচনা করা হয়েছে এখানে রয়েছে এগুলো দেখো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, ভারতে স্যার যদুনাথ সরকার লিখেছেন মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা কে লিখেছেন? যদুনাথ সরকার। এটা একটু দেখবে আর এগুলো একটু দেখে রাখবে যে কোন গ্রন্থটি কে রচনা করেছেন। তো তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। পরিবেশের ইতিহাস। মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব অপরিসীম। তবে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লব, নগরায়ন, দূষণ, সভ্যতার সম্প্রসারণ, আধুনিক যুদ্ধ ও পারমাণবিক বিস্ফোরণের ইত্যাদির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় বলতে গেলে ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস হলো জল, জঙ্গল, জমি, নদী, পাহাড়ের ইতিহাস। আমাদের চারপাশে যা যা আছে সেগুলোর ইতিহাস। নানা কারণে এই আমাদের জল, জমি, নদী, পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। গাছপালা কেটে দেওয়ার কারণে, হ্যাঁ, পুকুরে রাসায়নিক সার মেশার কারণে বা নদীতে রাসায়নিক সার মেশার কারণে এগুলোর বিরুদ্ধে মানুষ প্রতিবাদী হয়ে ওঠে ও নানা বিদ্রোহ দেখা যায়। যারা এই পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ বা যে আন্দোলন করা হয়েছে সেগুলোই কিন্তু এই ইতিহাসের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। 1970-এর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম পরিবেশ ইতিহাস চর্চা শুরু হয়েছিল। তারপর বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সচেতনতার বৃদ্ধি হয়েছে। দেখো, 1974 খ্রিস্টাব্দ থেকে 5ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে রূপে পালিত হয়ে আসছে। বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন ব্যবস্থার মাধ্যম দিয়ে কিন্তু এই বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষা এবং আমাদের যে চারপাশের নদী নালা আছে সেগুলো রক্ষার চেষ্টা চলেছে। তারপর পরিবেশ নিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করা হয়েছে। এখানে ভারতে পরিবেশ রক্ষার জন্য কয়েকটি আন্দোলনও গড়ে ওঠে। এগুলোর মধ্যে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন 1974 সালে হয়েছিল। তারপর আরও আছে নর্মদা বাঁচাও আন্দোলন। তারপর ব্রিটিশদের বিপক্ষে যে আন্দোলন করা হয়েছিল অরণ্যের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব বলতে মানুষের বেঁচে থাকার জন্য এই পরিবেশের সচেতনতা, পরিবেশের প্রাকৃতিক রূপকে ধরে রাখা, পরিবেশ সম্পর্কিত সচেতন হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। চলো তারপরে আমরা পড়ব বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। বিজ্ঞানের প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যাও কিন্তু আমাদের আধুনিক ইতিহাস চর্চার একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। এই বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা মানুষের দৈনন্দিন জীবনকে কিন্তু উন্নত করেছে। ভারতে এই বিষয়ে চর্চার বিষয়টি ঔপনিবেশিক শাসন বিস্তারের সঙ্গে সঙ্গে আঙ্গাআঙ্গিভাবে যুক্ত। তারপর দেখো, নিজেদের স্বার্থে কিন্তু ব্রিটিশ শাসক 1802 খ্রিস্টাব্দে উইলিয়াম ল্যাম্পটনের নেতৃত্বে গড়ে তোলে ত্রিকোণমিতিক সর্বেক্ষণ। এবং এই ত্রিকোণমিতিক সর্বেক্ষণ থেকে রাধানাথ সিকদার হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ পরিমাপ করেছিলেন। তাহলে যে আমাদের হিমালয়ের মাউন্ট এভারেস্ট আছে তার পরিমাপক ছিলেন রাধানাথ সিকদার। এবং 1851 খ্রিস্টাব্দে থমাস ওল্ডহ্যাম এর নেতৃত্বে ভারতে প্রতিষ্ঠিত হয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ। এছাড়া আরও অনেক কিছু তাদের নেতৃত্বে প্রতিষ্ঠান হয়। আদিম মানুষের চাকার আবিষ্কার ও আগুন জ্বালাতে শেখার মধ্য দিয়েই বিজ্ঞানের প্রযুক্তির পথ চলা শুরু। তারপর ভারত এবং ইউরোপে প্রাচীনকাল থেকে কিন্তু এই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে গ্রন্থ রচনা করা হয়েছে। এখানে রয়েছে টুকরো কথা, তোমরা দেখবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা, এটা একটু দেখে রাখবে। এই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে ইতিহাস চর্চায় প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। তার মধ্যে এখানে রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এগুলো একটু দেখে রাখবে। তারপর আসে চিকিৎসাবিদ্যায়। প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে বিভিন্ন যুগে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কথা এখানে তুলে ধরা হয়েছে। চিকিৎসাবিদ্যা অনেক ধরনের হয়, যেমন কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি প্রভৃতি। এই ধরনের চিকিৎসাবিদ্যার উন্নতির কথা এই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস থেকেই জানা যায়। প্রাচীন গ্রিসে হিপোক্রেটিক্স, ভারতের চরক, এসব চিকিৎসাবিদ্যার কথা উল্লেখ করা হয়েছে। তারপর আধুনিক ভারতে মহেন্দ্রলাল সরকার, মধুসূদন গুপ্ত, তারা স্মরণীয়। তারপর অনেক চিকিৎসা বিষয়ে গ্রন্থ রচনা করা হয়েছে, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের, তপন চক্রবর্তীর, এগুলো একটু দেখে রাখবে। আর এখানে কিছু নেই। এই চিকিৎসাবিদ্যা চর্চার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের বিকাশ ও বিবর্তন ঘটে। এর ফলে সামগ্রিক ইতিহাসের মধ্যে এই চিকিৎসাবিদ্যাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তারপর আসবো আমরা নারী ইতিহাসে। মানব সভ্যতার ইতিহাসে যুগে যুগে নারীর অবদান রয়েছে।
প্রাচীন যুগে মধ্যযুগে যেসব নারী সমাজ ও সভ্যতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ইতিহাসে স্থান করে নিয়েছেন তাদের মধ্যে হলো নেফারতিতি, ক্লিওপেট্রা, রাজিয়া, নূরজাহান, দুর্গাবতী এবং আরও অনেক নারী। আধুনিক ভারতের মহিয়সী নারীদের নামও কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে, যেমন দুকরিবালা দাসী, মাতঙ্গিনী হাজরা এবং বেগম রোকেয়া। এই নারী ইতিহাসে কি রয়েছে না নারীদের সুরক্ষা, নারীদের সামাজিক অবস্থান, সুরক্ষা, নিরাপত্তা এবং তাদের সার্বিক ক্ষেত্রে নারীদের অবদানের বিষয়টি উঠে আসে। নারী ইতিহাস চর্চায় নারীদের সামাজিক অবস্থান, সুরক্ষা, নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছে। সভ্যতার বিকাশের জন্য নারীদের ভূমিকা যথেষ্ট হলেও পুরুষ শাসিত সমাজে যুগ যুগ ধরে কিন্তু নারীদের তাদের প্রাপ্য সম্মান, মর্যাদা, অধিকার দেওয়া হয়নি। অনেক ঐতিহাসিক উপলব্ধি করে নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি, তাই তাদের গবেষণায় উঠে আসে বঞ্চিত নারীদের কথা, যারা নারীবাদী ঐতিহাসিক নামে পরিচিত ছিলেন। 1848 খ্রিস্টাব্দে আমেরিকার সেঙ্কো ফলস সম্মেলনে নারী ইতিহাসের সূচনা শুরু হয়। তারপর 1960 দশকে ইংল্যান্ড, ফ্রান্স, ভারত সহ বিভিন্ন দেশে তা প্রসার লাভ করে। নারীদের সম্মানার্থে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তারপর 1980 খ্রিস্টাব্দে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে উইমেন স্টাডিজ প্রতিষ্ঠিত হয়। এখানে বহু নারীবাদী গ্রন্থ রচনা করা হয়েছে, যেমন জোয়ান কেলিয়ের ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ, নারী দেশাইয়ের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, এগুলি উল্লেখযোগ্য। এখানে আরও গ্রন্থ রচনা করা হয়েছে, এগুলো একটু দেখে রাখবে। 19-20 শতকে মেরি উলস্টোনক্রাফট, হান্না মোর প্রমুখ নেত্রীরা নারীবাদী আন্দোলনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা। মেরি হান্না মোরা, সারা এইলর। 19-20 শতকে এই সারা এইলর, সুসান অ্যান্টনি নেত্রীরা নারীবাদী আন্দোলনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। এটি ছিল তোমাদের ক্লাস 10-এর ইতিহাসের ধারণার প্রথম অধ্যায়ের একটি ছোট কনসেপ্ট। আশা করি তোমাদের এটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের এসআর স্টাডিনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। অতি শীঘ্রই ইতিহাসের ধারণার পার্ট 2 আসতে চলেছে, যেখানে রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি সহ অনুশীলনী, প্রশ্ন উত্তর